প্রিয় শিক্ষার্থীরা, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়রা হক, সহকারী শিক্ষক। তো আজকে হচ্ছে তোমাদের একটি ক্লাস, রসায়ন ক্লাস। প্রতি বৃহস্পতিবার তোমাদের সাথে আমার রসায়ন ক্লাস থাকে। তো গত লাস্ট সপ্তাহে আমি ক্লাসটা নিতে পারিনি এবং সুস্থ ছিলাম। আজকেও কিন্তু সেম অবস্থা, তারপরে চেষ্টা করবো কিছুদূর ক্লাস নেওয়ার। গত ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, তাই তো? তো গত ক্লাসে আমরা কত পর্যন্ত পড়েছিলাম? সম্ভবত শতকরা সংযুতি নির্ণয় করা পর্যন্ত পড়েছিলাম। শতকরা সংযুতি কি? এই যে সালফিউরিক অ্যাসিড লিখলাম আমি H2SO4। সালফিউরিক অ্যাসিডের কি পরিমাণ, অর্থাৎ হাইড্রোজেনের পরিমাণ কতটুকু, কত পার্সেন্ট হাইড্রোজেন আছে, কত পার্সেন্ট, তারপর সালফার আছে কত পার্সেন্ট, আর অক্সিজেন আছে কত পার্সেন্ট। এটা আমরা গত ক্লাসে নির্ণয় করেছিলাম শতকরা সংযুতি। তো ওই শতকরা সংযুতি থেকে আমরা জানতে পারি যে একটা মৌলে কোনটা কত পার্সেন্ট করে আছে, অর্থাৎ কত পরিমাণটা শতকরা কত, তাই তো? এখন আমরা ওই শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করব। এখন হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে যে কোন একটা যৌগে এই মৌল আছে এত পার্সেন্ট, ওই মৌল আছে এত পার্সেন্ট, তারপর ধরো তাহলে যৌগটা কি, যৌগটা সম্পর্কে আমাদের আইডিয়া দেওয়া হবে যে তিনটা মৌল বা দুইটা মৌল নিয়ে যৌগটা গঠিত হয়েছে, ওটাতে তার পরিমাণ হচ্ছে এত পার্সেন্ট, যে কোনো একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে এবং আমাকে নির্ণয় করতে হবে তার স্থূল সংকেত কি। এখন আমরা তো অনেক আগে ক্লাসে পড়েছিলাম স্থূল সংকেত এবং আণবিক সংকেত। আমি অনলাইন ক্লাসেই পড়িয়েছিলাম, আমার যতটুকু মনে আছে। স্থূল সংকেত এবং আণবিক সংকেত সম্পর্কে তোমাদেরকে পড়িয়েছিলাম। স্থূল সংকেত হচ্ছে কি, যে কোনো একটা যৌগে মৌলের কি কি মৌল কি পরিমাণ অনুপাতে আছে। হয়তো যেমন হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড H2O2। এখন এটাকে আমি কি লিখলাম, H ও লিখতে পারি। দুইটা সমান সমান থাকাতে আমি এই দুটোকে দুই দিয়ে ডিভাইড করে ফেলতে পারি, তাহলে আমার H চলে আসবে। আবার ধরো C6H12O6, এটা হচ্ছে কিসের সংকেত? আমরা জানি এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। তো এটার স্থূল সংকেত কি হবে বলো তো? এটার স্থূল সংকেত হবে, এখানে যেহেতু 6 আছে 12 আছে, আমি তাহলে 6 দিয়ে ডিভাইড করতে পারি, অর্থাৎ CH2O। এটা হচ্ছে কি গ্লুকোজের স্থূল সংকেত। এটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত, অর্থাৎ টোটাল পরিমাণ কি পরিমাণ গ্লুকোজের কি পরিমাণ কোন কোন অণু কি অনুপাতে আছে, সেটা হচ্ছে আমার এটা আণবিক সংকেত। আর যখন আমি তার রেশিও দিয়ে জাস্ট প্রকাশ করব, তখন সেটা হয়ে যাবে কি স্থূল সংকেত। তো আজকে আমরা পড়বো কি কিভাবে তোমার শতকরা সংযুতি থেকে স্থূল সংকেতটা নির্ণয় করা যায় সেটা। ওকে, জাস্ট একটা মিনিট, আমি এটা মুছি। আমার শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করার কিছু রুলস আমাদের বইয়ে দেওয়া আছে। প্রথম রুলসটা হচ্ছে কি, যেমন ধরো আমি একটা এক্সাম্পল লিখি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। জাস্ট এ মিনিট। এক্সাম্পলটা হচ্ছে যেমন একটি যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। হাইড্রোজেনের পরিমাণটা হচ্ছে তোমার কত পার্সেন্ট, 11.11%, এবং অক্সিজেনের পরিমাণ হচ্ছে 88.89%। এই দুটো আমরা আগে যোগ করে ফেলবো, তাহলে আমি বুঝতে পারবো যদি এটা 100% হয়ে যায়, তাহলে ওই যৌগটা হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। 0 0 0, তাহলে আমরা বুঝতে পারছি ওই যৌগটাতে আর কি আছে, আর কিছু নেই, শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। এখন যৌগটার স্থূল সংকেত কি হবে সেটা আমরা বের করব। স্থূল সংকেত নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে, এই যে হাইড্রোজেন এত পার্সেন্ট আছে, প্রথম নিয়মটা হচ্ছে ফার্স্ট রুলস, কিভাবে আমরা স্থূল সংকেত নির্ণয় করব। ফার্স্ট রুলসটা হচ্ছে হাইড্রোজেনের যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটাকে হাইড্রোজেনের আণবিক ভর দিয়ে, বা হাইড্রোজেন যেহেতু একটা পারমাণবিক ভর দিয়ে আমাকে প্রথমে কি করতে হবে, ডিভাইড করতে হবে। যেমন হচ্ছে 1 × 1, এটার হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কত, 1, তাই তো? তাহলে আমার আসবে কত, এটাই আসবে।
আর অক্সিজেনেরটাও ডিভাইড করতে হবে কি, অক্সিজেনের পারমাণবিক ভর দিয়ে সেম আমরা কি করব, ডিভাইড করব। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত, 16। তাহলে 16 কে যদি আমি এটা দিয়ে ডিভাইড করি আমার আসবে হচ্ছে 5.55, তাই তো? এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। নেক্সট হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আমি কি করব, এই যে আমি প্রথমে শতকরা সংযুক্তিকে ওই মৌলের পারমাণবিক ভর দিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করে আমি যে পেলাম, একটাতে পেলাম হচ্ছে 11.1 আর আরেকটাতে পেলাম হচ্ছে 5.55। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে এই দুটোর মধ্যে যেটা ছোট, এই দুটোর মধ্যে যেটা ছোট সেটাকে নিব। এই দুটোর মধ্যে ছোট কোনটা, 5.5। এই ছোটটাকে দিয়ে দুটোকে আবার কি করতে হবে, আমার ডিভাইডেড করতে হবে। যেমন হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে আসবে কি 11.11 ডিভাইডেড 5.55 ইকুয়ালস টু আসবে 2। আর অক্সিজেনের ক্ষেত্রে আসবে কি 5.55 ডিভাইডেড 5.55 ইকুয়ালস টু 1। তাহলে আমি পাচ্ছি কি, হাইড্রোজেন আছে কয়টি, হাইড্রোজেন ওই যোগে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 2টি এবং অক্সিজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 1টি, তাই তো? এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। এখন আমি জাস্ট সাজিয়ে লিখে ফেলবো। থার্ড স্টেপ হচ্ছে কি হতে পারে বলো, হাইড্রোজেন দুটো লিখে ফেললাম H2 আর অক্সিজেন আছে কয়টি, 1টি, এই যে আমি এখান থেকে পেলাম। তাহলে আমার সেই যৌগটা হচ্ছে কি পানি। এখান থেকে আমরা রুলসগুলো সম্পর্কে জানতে পারি কিভাবে আমি শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয় করব। শতকরা সংযুক্তির প্রথমটা পার্ট হচ্ছে শতকরা সংযুক্তিকে ওই মৌলের পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। দুটো মোল থাকলে দুটো মোলের পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম, তিনটা থাকলে তিনটা মোলের পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম। এরপরে এর মধ্যে যেটা ছোট অর্থাৎ ভাগফল যেটা ছোট আসবে সেই ছোট ভাগফলটা দিয়ে বাকি সবগুলোকে ডিভাইড করব। ওটাকেও ডিভাইড করব, সাথে অন্য যে যৌগগুলো থাকবে, অন্য যে মৌলগুলো থাকবে সেগুলোকেও ডিভাইড করে আমি একটা কি বলবো, প্রকৃত নাম্বারে যাব, অপ্রকৃত না, মানে হচ্ছে যার কোনো দশমিক নাম্বার থাকবে না বা মিশ্র ভগ্নাংশ হবে না। তো আমি আমাদের এখানে ছোট পেয়েছি কত, 5.55, এটাকে আমি 11.11 দিয়েও ভাগ করলাম, আবার 5.55 দিয়েও ভাগ করলাম। তাহলে আমি পেলাম কি, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 2টি এবং অক্সিজেনের পরমাণুর সংখ্যা 1টি। থার্ড স্টেপে আমি জাস্ট লিখে দিলাম যে H2O, অর্থাৎ ওই যৌগটা হচ্ছে কি পানি। এভাবেই হচ্ছে কি করব, শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয় করব। আমাদের বইয়ে আরো কিছু ম্যাথ দেওয়া আছে এবং তোমাদের যাদের যার কাছে যা যা গাইড আছে কিংবা টেস্ট পেপার আছে, আগের ইয়ারের আপুদের কাছ থেকে যদি টেস্ট পেপার কালেকশন করে থাকো তাহলে ওখানে এই রিলেটেড অনেকগুলো ম্যাথ পাবে। চেষ্টা করবে সেগুলো সলভ করে, খুব ইজি। এই যে 3টে স্টেপে কিন্তু বের হয়ে গেল। এই তাহলে আমি এটা চলে যাই শতকরা সংযুক্তি এবং আণবিক সংকেতে চলে যাই। আণবিক সংকেত কি, আণবিক সংকেত হচ্ছে তোমাদেরকে আমি একটু আগে বলেছি স্থূল সংকেত জাস্ট আমরা রেশিও আকারে প্রকাশ করব। টোটাল পরমাণু সংখ্যা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আণবিক সংকেত হচ্ছে যেখানে আমার একটা যৌগে কি পরিমাণ পরমাণু কতটা আছে একদম রিয়েল নাম্বারটাই আমরা বের করব। কোন কোন যৌগের ক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেত সেম হয়, আবার কিছু কিছু যৌগের ক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেত ডিফারেন্স হয়। এখন আমরা চলে যাচ্ছি শতকরা সংযুক্তি এবং আণবিক সংকেত। এটার একটা সূত্র দেওয়া আছে, যেমন হচ্ছে আণবিক সংকেত সমান স্থূল সংকেত ইনটু n, অর্থাৎ আণবিক সংকেত বের করতে গেলে স্থূল সংকেতের সাথে আমি যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা দিয়ে স্থূল সংকেতে যতগুলো মৌল থাকবে সবগুলো মৌলকে ওই নাম্বার দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। যেমন কোন যৌগে আমি এটাও তোমাদেরকে লিখে বোঝাচ্ছি, যেমন হচ্ছে একটা যৌগে কার্বন আছে হচ্ছে কত পার্সেন্ট, 92.31%, তারপর হাইড্রোজেন আছে 7.69%। এই দুটোর যোগফল কিন্তু কি হচ্ছে, 100 কিন্তু হচ্ছে। এখন
আমাদের দেওয়া থাকবে কি ওই যৌগের আণবিক ভরটা দেওয়া থাকবে। আণবিক ভর দেওয়া আছে, টোটাল যোগটা কি সেটা কিন্তু আমাদেরকে দেওয়া নাই, কিন্তু ওই টোটাল যোগের আণবিক ভরটা দেওয়া আছে। আণবিক ভর হচ্ছে কত, 70, এটা দেওয়া আছে। এটাকে আমরা সেম আগের মতোই পারমাণবিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। ফার্স্ট স্টেপ হচ্ছে 92.31, কার্বনের আণবিক ভর হচ্ছে কত, 12, তাহলে আমি 12 দিয়ে ডিভাইড করব। 12 দিয়ে ডিভাইড করলে আমি পাচ্ছি কত, 7.69। আর এটা হচ্ছে কার, ফার্স্ট স্টেপে কার্বনের। এরপর হাইড্রোজেনের ক্ষেত্রে সেম করব, 7.69 কে হাইড্রোজেন তো আমরা জানি 1, তাহলে কত আসবে, 7.69 আসবে। এটারও সেকেন্ড স্টেপ হচ্ছে আবার সে আগের মতো যেটা কি ছোট সেটা দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। এখন হচ্ছে কি, এখানে ছোট বড় তো নাই, যেহেতু দুইটাই সমান, তাহলে আমার আসবে কি, 7.69 কে 7.69 দিয়ে ডিভাইড করব, থাকবে কত, 1। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে সেম, 7.69 কে 7.69 দিয়ে ডিভাইড করব, এখানেও থাকবে হচ্ছে 1, তাই তো? তাহলে যৌগটির স্থূল সংকেত হচ্ছে কি, আমার প্রথমে স্থূল সংকেত বের করে ফেলতে হবে। আণবিক সংকেত বের করার ক্ষেত্রেও আমাকে প্রথমে কি করতে হবে, স্থূল সংকেত বের করতে হবে। তাহলে স্থূল সংকেত কি হবে, CH হবে। যৌগটি স্থূল সংকেত, যেহেতু কার্বন আছে একটা, হাইড্রোজেনও আছে একটা, তাহলে স্থূল সংকেত হচ্ছে কি, CH। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। এটা হচ্ছে এটুকু পর্যন্ত হচ্ছে আমি কি করলাম, স্থূল সংকেত বের করলাম আণবিক সংকেত বের করার জন্য। তাহলে আমরা পেলাম কি, যৌগটির স্থূল সংকেত CH। এবার দেওয়া আছে আণবিক ভর 70। এখন আমরা কি করব, যদি এরকম আমাদের আণবিক ভর দেওয়া থাকে, 70 না, আণবিক ভর হচ্ছে 78, তাহলে স্থূল সংকেতের ভরটা আগে বের করব। স্থূল সংকেতের ভর কত হবে, স্থূল সংকেতে কি কি আছে, কার্বনের আণবিক ভর হচ্ছে, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। তাহলে যৌগটার টোটাল পারমাণবিক ভর কত হবে, পারমাণবিক ভর হবে 12 প্লাস 1, অর্থাৎ 30। এখন এই পারমাণবিক ভরটাকে আণবিক ভর দিয়ে আমরা কি করব, ডিভাইড করব। এটা হচ্ছে ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে গিয়ে হবে আণবিক ভর, যৌগের আণবিক ভর ডিভাইডেড তার পারমাণবিক ভর, পারমাণবিক ভরের যোগফল। তাহলে আমার আসতেছে কত, 78 ডিভাইডেড বাই 30 ইকুয়ালস টু 6। এই 6 নাম্বারটাই হচ্ছে n, এটা হচ্ছে n এর মান, n ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে এখন আমি আণবিক সংকেতটা পেয়ে যাব। তাহলে আণবিক সংকেত সমান স্থূল সংকেত ইনটু n। স্থূল সংকেত কি ছিল আমাদের, CH ছিল, আর n এর মান পেয়েছি কত, 6। তাহলে যৌগটা হচ্ছে C6H6। এই বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা কিভাবে বের করব, শতকরা সংযোগী কিভাবে আণবিক সংকেত বের করব, প্রথমে সেম আগে স্থূল সংকেতটা বের করে নেব। অর্থাৎ ফার্স্ট স্টেপে কি করব, যে আমাদের শতকরা সংযোগী পার্সেন্টেজটা দেওয়া থাকবে, ওই পার্সেন্টেজটাকে তাদের নিজ নিজ মোলের পারমাণবিক ভর দিয়ে ডিভাইড করব। ডিভাইড করার পর যেটা ছোট থাকবে সেটা দিয়ে বাকিগুলো সহ, ওইটা সহ বাকি সবগুলোকে আবার ডিভাইড করব। ডিভাইড করার পর আমার যে নাম্বারটা আসবে, যেমন হচ্ছে ডিভাইড করার পর আমার আসলো কি, স্থূল সংকেতটা আসবে হচ্ছে এখানে আসলো CH, বা ওয়াটারের ক্ষেত্রে আসবে H2O, অথবা তোমার গ্লুকোজের ক্ষেত্রে আসবে CH2O।
তো এটা রাখার পরে আমাদের তো কোয়েশ্চেনে দেওয়া থাকবে ওই টোটাল যোগের আণবিক ভরটা দেওয়া থাকবে। তাহলে টোটাল যোগের আণবিক ভরটা আমাদের দেওয়া ছিল কত, 78 দেওয়া ছিল। এখন আমার স্থূল সংকেতে আমি যে যে মৌলগুলো পাবো তাদের পারমাণবিক ভরের যোগফলটা বের করব। পারমাণবিক ভরের যোগফল বের করে যে আমার আণবিক ভরটা দেওয়া থাকবে ওই আণবিক ভরকে পারমাণবিক ভরের যোগফল দিয়ে ডিভাইড করব। ডিভাইড করার পর আমি যে নাম্বারটা পাবো সেটাই হচ্ছে আমি যে সূত্রটা লিখলাম, আণবিক সংকেত সমান স্থূল সংকেত ইনটু n, ওটাই হচ্ছে n এর মান। তাহলে n ইকুয়ালস টু হচ্ছে এখানে আমি পাচ্ছি কত, 6। তাহলে আণবিক সংকেত সমান CH ইনটু 6 অর্থাৎ C6H6। এভাবে আমরা কি করব, কোন একটা যোগের আণবিক সংকেত বের করব। এভাবে অন্য যোগগুলো তোমরা ট্রাই করবে, না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে করে দিব। নেক্সট হচ্ছে রাসায়নিক সমীকরণ ও রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া বলতে কি বুঝি? রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে যে বিক্রিয়ার মাধ্যমে দুই বা ততোধিক মৌল বা দুই বা ততোধিক যৌগ নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট অন্য একটি যৌগ তৈরি করে, সেটাকে আমরা সেই বিক্রিয়াকে বলবো কি, রাসায়নিক বিক্রিয়া। এখন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে রাসায়নিক সমীকরণ। সমীকরণ মানে কি, আমরা কি কি যৌগ নিজেদের মধ্যে রিঅ্যাকশন করলো, বিক্রিয়া করলো, বা কি কি মৌল বিক্রিয়া করলো, সেটা আমরা জাস্ট সমীকরণের মাধ্যমে কিন্তু জানতে পারি। তো এক্ষেত্রে রাসায়নিক সমীকরণ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। তো আমরা এখন রাসায়নিক সমীকরণ কিভাবে লিখবো বা রাসায়নিক সমীকরণ কি, রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম আছে, যে এই সমতাকরণের কিছু নিয়ম আছে, বা যদি আমরা রাসায়নিক সমীকরণটা সমতা না করি সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, এগুলো কিছু রুলস আমাদের বইয়ে দেওয়া আছে। আমি জাস্ট রুলস গুলো পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। রাসায়নিক বিক্রিয়া তো তোমাদেরকে বললাম যে যে বিক্রিয়ায় সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট কোন যৌগ উৎপন্ন হবে সেটাকে আমরা কি বলবো, রাসায়নিক বিক্রিয়া বলবো। যেমন হচ্ছে ধরো সোডিয়াম হচ্ছে একটা মৌল এবং ক্লোরিন একটা মৌল, এই দুটো বিক্রিয়া করে কি উৎপন্ন করে, খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড। এটা কিন্তু সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট। সোডিয়াম হচ্ছে কি একটা ধাতু, তাই তো, আর ক্লোরিন হচ্ছে ইউজুয়ালি গ্যাস। তো সোডিয়াম এবং ক্লোরিন এই দুটো বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, যেটাকে আমরা কি বলছি, লবণ বলছি, তাই তো। তাহলে এটা হচ্ছে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া, কারণ সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন হলো। এই যে আমি সমীকরণটা লিখলাম, এটা কি চিহ্ন দিলাম, অ্যারো চিহ্ন দিলাম, কারণ হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন কি কি পরিমাণে আছে আমি কিন্তু রাসায়নিক সমতা করে তোমাদেরকে দেখাইনি, জাস্ট বললাম যে সোডিয়াম এবং ক্লোরিন মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করেছে। তো এই ধরনের সমীকরণ আমি যখন লিখবো, অর্থাৎ সমতা যখন আমি করবো না, তখন আমি তাকে জাস্ট একটি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব, তাহলে কি দিব না, ইকুয়াল বা সমান চিহ্ন দিব না। আবার রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধরনের হয়, যেমন হচ্ছে একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, তোমাদেরকে কিন্তু আগে পড়িয়েছি। তো একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দিব, এই ধরনের অ্যারো চিহ্ন দিব, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম এবং ক্লোরাইড উৎপন্ন হচ্ছে না। যখন কোনো বহুমুখী বিক্রিয়া দেখবো তখন আমরা তার সেটাকে প্রকাশ করার জন্য দুটি অর্ধতীর চিহ্ন দুই দিকে যায়, ওভাবে আমরা দিব। এই তো, এখন আমরা রুলস গুলো একটু পড়ি। যেমন হচ্ছে গণিতে যেমন সমীকরণের মাঝে একটি সমান চিহ্ন ব্যবহার করা হয়, তেমনি কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক বাম পাশে এবং উৎপাদক ডান পাশে লিখে তাদের মধ্যে একটি সমান চিহ্ন বা তীর চিহ্ন বসানো যায়। তো সমান চিহ্ন বা তীর চিহ্ন বসানোর জন্য যেমন হচ্ছে ধরো H2 প্লাস O2, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে কি তৈরি করে, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে পানি উৎপন্ন করে। হাইড্রোজেন কি থাকে না, হাইড্রোজেন সে সিঙ্গেল আকারে থাকতে পারবে না, অক্সিজেন ও গ্যাস তার সেও কি করে তোমার অণু হিসেবে, সরি পরমাণু আকারে থাকতে পারে না, সেও দুটো পরমাণু একত্রিত হয়ে অক্সিজেন অণু হিসেবে সে থাকে। এখন আমার এখানে কি হচ্ছে, হাইড্রোজেন দুটো অক্সিজেন দুটো, কিন্তু যখন পানি উৎপন্ন করলো সেই ক্ষেত্রে আমি দেখলাম কি হাইড্রোজেন H2 দুটো, কিন্তু অক্সিজেন হয়ে যাচ্ছে একটি, অর্থাৎ এই বিক্রিয়ার সমতাকরণটা কিন্তু হয়নি। জাস্ট আমি দেখালাম হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, পানি উৎপন্ন করছে। তো আমি যখন এটাকে ইকুয়াল ফর্মে আনবো, অর্থাৎ H2 এবং O2, অক্সিজেন কয়টা আছে, দুটো আছে, তো দুটো আনার জন্য আমি এখানে একটা কি দিয়ে দিব, 2 দিয়ে দিব। 2 দিলে কি হচ্ছে, অক্সিজেন দুটো হচ্ছে, কিন্তু আমার হাইড্রোজেনের পরিমাণটা সেক্ষেত্রে কি হয়ে গেল, বেড়ে গেল, অর্থাৎ 2H2
এখানে দুটো, এখানে দুটো, 2 দুগুণে কত হয়ে গেল? 4 হয়ে গেল। এই জন্য আমি হাইড্রোজেনের আগে কি দিব? একটা 2 দিব। তাহলে 2 দুগুণে 4 এখানে হয়ে গেল। এই সমীকরণটাকে আমি কিভাবে লিখতে পারি? সমান চিহ্ন দিয়ে লিখতে পারি, 2H2O। এখন কিন্তু আমি সমান চিহ্নটা ইউজ করতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝছি? এখান থেকে আমরা বুঝতে পারি 2 মোল হাইড্রোজেন, 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি উৎপন্ন করে। এটা হচ্ছে কখন আমি সমান চিহ্ন দিব রাসায়নিক সমীকরণ লেখার ক্ষেত্রে, এই রুলসটা। নেক্সট হচ্ছে বিক্রিয়ক সমূহ এবং উৎপাদক সমূহকে রাসায়নিক প্রতীক বা সংকেতের মাধ্যমে লেখা হয়। বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়ক সমূহের মাঝে যোগ চিহ্ন দেওয়া হয়। এই যে একাধিক বিক্রিয়ক আছে, আমি কি চিহ্ন দিলাম? যোগ চিহ্ন দিলাম। বিক্রিয়া করার মানে হচ্ছে একটা আরেকটার সাথে মিলিত হওয়া, তো আমি কি করলাম? যোগ চিহ্ন দিলাম। তাহলে যে প্রক্রিয়ায় সমীকরণের বাম পাশে বিভিন্ন মৌলের পরমাণু এবং ডান পাশের ওই মৌলের পরমাণু পরস্পর সংখ্যা সমান হয়, তখন আমরা কি দিব? ইকুয়াল দিব, অর্থাৎ সমান চিহ্ন দিব। এটাও হয়ে গেল। নেক্সট হচ্ছে কখনো কখনো বিক্রিয়ার সমতা না করে, যেমন প্রথমে দেখালাম সমতা, আমি জানি না কিন্তু সোডিয়াম কতটুকু, ক্লোরিনের ক্ষেত্রেও কিন্তু সেই ক্লোরিনও হচ্ছে গ্যাস, ক্লোরিন কি থাকতে পারে না? সে পরমাণু আকারে থাকতে পারে না। তাহলে সোডিয়াম প্লাস Cl2, সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু নেই, কিন্তু সোডিয়াম হয়ে গেল, ক্লোরিন হয়ে গেছে দুইটার জন্য আমার এখানে কি দিতে হবে? 2 দিতে হবে। এখানে আমি 2 দিলাম। তাহলে 2 মোল সোডিয়াম 1 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। মেইন রিঅ্যাকশন কিন্তু এটা। যখন আমার বিক্রিয়াটা সমতা হয়ে যাবে তখন আমি তাকে সমান চিহ্ন দিলাম। এটা কিন্তু সমতা হয়ে গেল, আমি সমান চিহ্ন দিলাম। আর যদি সমতা না থাকে সেক্ষেত্রে আমি অ্যারো চিহ্ন দিয়ে বা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। নেক্সট হচ্ছে অনেক সময় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করে দেওয়া হয়। যেমন হচ্ছে ধাতু, সোডিয়াম পাশে সলিড দিলাম, ক্লোরিনের পাশে কি দিব? গ্যাস দিব। আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটাও হচ্ছে তোমার কি সলিড, যেহেতু লবণ সেটা সলিড। তো অবস্থা বোঝাতে কখনো কখনো মৌলগুলোর পাশে আমি যখন অবস্থা বোঝাতে অ্যাস, গ্যাস, আবার যখন লিকুইড থাকবে, যেমন পানি লিকুইড, পানিকে আমি অ্যাল দিয়ে প্রকাশ করলাম। অর্থাৎ তাদের ভৌত অবস্থা বোঝানোর জন্য ওই যৌগ বা ওই মৌলের পাশে ব্র্যাকেটে আমি জাস্ট ছোট করে ফার্স্ট লেটারটা লিখে দিলাম। এটাও হচ্ছে আমার একটা রাসায়নিক সমীকরণ লেখার রুলস। নেক্সট আমরা চলে যাব, তবে যদি কোনো বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হয় বা কতটুকু তাপ শোষিত হয়, আমরা যেমন তাপহারী এবং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ডেলএচ এর মানটা যেমন ধনাত্মক এবং ঋণাত্মক লিখেছিলাম, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএচ এর মান হচ্ছে ঋণাত্মক, মাইনাস দিয়ে প্রকাশ করেছিলাম। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএচ এর মান হচ্ছে ধনাত্মক, তাকে আমরা প্লাস দিয়ে প্রকাশ করেছিলাম। তো এই ধরনের যখন কোনো বিক্রিয়ায় তাপ উৎপন্ন এবং তাপ শোষিত হবে তখন আমরা ডেলএচ এর মানটা লিখে দিব এবং সাথে চিহ্নটা উল্লেখ করব। এটা হচ্ছে 6 নম্বর রুলস। তারপর এই রুলস গুলো আমাদের এখানে মোটামুটি দেওয়া আছে। রাসায়নিক সমীকরণের সমতাকরণ তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে সমতাকরণ করতে হবে। নেক্সট ক্লাসে আরো ডিটেলস পড়াবো। আজকে তাহলে আর না, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আশা করি। আর যারা যারা ক্লাস করবে তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে। কমেন্ট বক্সে নিজেদের রোল নাম্বার, ক্লাস এবং শিফট, রোল, ক্লাস, শিফট, নাম, এগুলো কিন্তু লিখতে হবে। সো এগুলো না লিখলে কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সটা কি হবে না, কাউন্ট হবে না। আশা করি তোমরা সবাই লিখবে। আর যা যার প্রবলেম থাকবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা এখানে কমেন্ট বক্সও লিখতে পারো। ওকে।